পুরাণ ভালো লাগে? আবার একটা নতুন গল্প। কে চুরি করলো বশিষ্ঠের কামধেনু? কার ওপর রাগ করলেন বিশ্বামিত্র মুনি? কতটা খারাপ হলে আর ভালো হওয়া যায় না? কেন বানাতে হলো দ্বিতীয় স্বর্গ? আমি রাজ, আর আপনাকে স্বাগত হারিয়ে যাওয়া গল্প কথার আরেকটি নতুন এপিসোডে। লাস্ট এপিসোডে আপনাদের শুনিয়েছিলাম ব্রহ্মপুরাণের গল্প ধুন্ধুমার, আর জানতে চেয়েছিলাম রামচন্দ্র কোন বংশের রাজা, আর সেই বংশের প্রথম রাজার নাম কি। সঠিক উত্তর সূর্যবংশ এবং ইক্ষ্বাকু। আর আজ আপনাদের ব্রহ্মপুরাণের যে গল্পটি শোনাবো তার নাম সত্যব্রত। চলুন শুরু করি। পুরাণ, আমাদের চারিদিকে ছড়িয়ে থাকা পুরাণ, ঠাকুমার দিদিমার আদরে মাখা পুরাণ, হারিয়ে যাওয়া পুরাণ, হারিয়ে যাওয়া গল্প কথা। সূর্যবংশেরই অপর এক রাজা, নাম ত্রোজ্ঝারুন। যেমন সুশাসক তেমনি ধার্মিক। কোথাও কোনো অত্যাচার নেই, অনাচার নেই, অশান্তিও নেই। যে যার বৃত্তি নিয়ে সন্তুষ্ট। নির্ভাবনায় দিন কাটে প্রজাবিন্দের। খাল, বিল, পুকুর, নদীতে কোথাও নেই জলের অভাব। মাঠে মাঠে সবুজ ফসলের মেলা। গোচারণে দুগ্ধবতী গাভীদের জৌলুস। সর্বত্রই শান্তি। Audio watermarked by researcher on wheels. কিন্তু শান্তি নেই স্বয়ং রাজার মনে। একমাত্র পুত্র সত্যব্রতকে ঘিরে রাজা ত্রোজ্ঝারুনের মনে একটু একটু করে গড়ে উঠেছিল এক বিশাল স্বপ্নসৌধ। উজ্জ্বল বংশের মুখ আরো উজ্জ্বল করবে তাঁর পুত্র। রাজা হয়ে প্রজাদের রাখবে তারই মতো সুশাসনে। নির্বিঘ্নে যাগযজ্ঞ নিয়ে ব্রাহ্মণেরা সমাজে থাকবেন সুসম্মানে। অপারগ যারা, তারাও তাদের বৃত্তি নিয়ে দিন কাটাবে মনের আনন্দে। তা না হয়ে এ কি হলো? তাঁর বংশে কোথা থেকে এলো এমন এক কুলাঙ্গার? রাজার সুন্দর স্বপ্নসৌধ দিন দিন ভরে যেতে লাগলো দুঃস্বপ্নে। আর মন মরা হয়ে উঠতে লাগলেন রাজা ত্রোজ্ঝারুন। যৌবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন যেন বেপরোয়া হয়ে উঠতে লাগলেন সত্যব্রত। অমন এক ধার্মিক রাজার ছেলে সে, তা কে বলবে? যত রকমের অনাচার আছে নিঃসংকোচে তা সে করে বেড়াতে লাগলো। রাজা ভাবলেন বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। Audio watermarked by researcher on wheels. কে কয় রাজার মেয়ে সত্যবতী যেমন কুলে তেমনি শিলে। মানে পাশের রাজার কথা বলা হচ্ছে। সেই রাজার মেয়ে সত্যবতী যেমন কুলে তেমনি শিলে। আর আমাদের গল্পের চরিত্র সত্যব্রত। যাই হোক, ফিরে আসি গল্পে। তার উপর রূপ যেন একটি প্রতিমা। সব দিক থেকেই ত্রোজ্ঝারুনের বংশে বোধ হয়ে আসার সুযোগ্যা। নির্দ্বিধায় পুত্র সত্যব্রতর সঙ্গে বিয়ে দিয়ে সাদরে ঘরে তুলে আনলেন মেয়েটিকে। নিশ্চিন্ত এবার রাজা।
নিশ্চয়ই পুত্রের মতিগতি এবার ফিরবে। যদিও বিয়ের রাতেই গন্ডগোল করেছিল সত্যব্রত, পিতার সমান মর্যাদা সম্পন্ন কুলগুরু বশিষ্ঠর সামনেই ঠিক মতো উচ্চারণ করেনি বিয়ের মন্ত্র, ভেঙচি কেটেছে সমগ্র অনুষ্ঠানকে। তবুও তখনকার মতো মনে মনে কষ্ট পেলেও রাজা সবকিছু উপেক্ষা করে গেলেন ভবিষ্যতের আশায়। কিন্তু দুর্ভাগ্য রাজা ত্রোজ্ঝারুণের, পুত্র তো তার ঘরমুখ হলই না, বরং বাইরের অনাচার তার আরো গেল বেড়ে। সবসময় শশব্যস্ত, সবসময় শঙ্কিত হয়ে থাকতো জনপদবাসী, কখন এসে পড়ে সত্যব্রত আর করে বসে কোনো অনিষ্ট। মেয়েরাও দুরু দুরু বুকে কাটাতো দিনরাত। সবই কানে আসে রাজার, আর প্রায়ই মরে যান লজ্জায়, ধিক্কার দেন নিজেই নিজেকে। লোকে বলে তিনি ধার্মিক রাজা। এই কি তার ধর্ম রক্ষার নমুনা? তাঁরই পুত্র একের পর এক করে চলেছে অধর্ম। তিনি রাজা হয়ে যখন তাকেই বাগে আনতে পারছেন না, তখন আর কি তার রাজা হয়ে থাকার অধিকার আছে? দুপাশে বাঁধ আছে, তাই স্বাভাবিক নদী আপন গতিপথে স্বচ্ছন্দে বয়ে যায়। কিন্তু যখন বান আসে, ভেঙে যায় বাঁধ, জল ছোটে এদিক ওদিক। ধৈর্যেরও তেমনি একটা সীমা আছে, যতই তাকে কেউ আগলে রাখুক না কেন। রাজা ত্রোজ্ঝারুণ নিজে অত বড় সংযমী হয়েও আর ধৈর্যকে বেঁধে রাখতে পারলেন না। মন থেকে মুছে ফেললেন সব মায়া মমতার সব দুর্বলতা। পুত্র সত্যব্রতকে গুরুদেব বশিষ্ঠের সামনেই ডেকে যথেষ্ট ভর্ৎসনা করলেন। তুমি আমার বংশের কুলাঙ্গার, চণ্ডাল, আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। যাও যাও, তুমি চণ্ডালদের সঙ্গে গিয়ে বসবাস করো। অগত্যা চণ্ডাল পল্লীতে এসে চণ্ডালদের সঙ্গেই থেকে গেলেন সত্যব্রত। আর রাজা ত্রোজ্ঝারুণ ক্ষোভে দুঃখে রাজ্য পরিত্যাগ করে চলে গেলেন বনে, বাকি জীবন তপশ্চারণে থেকে মনকে শান্ত করতে। রাজ্য থেকে রাজা স্বেচ্ছা নির্বাসিত। অরাজক দেশ, চরম সীমায় উঠল অত্যাচার অনাচার। ধর্ম বলতে আর কিছুই রইল না দেশে, অধর্মে ছেয়ে গেল চতুর্দিক। সুযোগ বুঝে আকাশও হয়ে উঠল কঠিন, প্রখর হয়ে উঠল সূর্যের তেজ, যেন আকাশ থেকে শুরু হয়ে গেল অগ্নিবৃষ্টি। শুকিয়ে যেতে লাগলো খাল বিল পুকুরের জল। আকুল আশা নিয়ে সবাই তাকায় আকাশের দিকে। বৃষ্টি, একটু বৃষ্টি। ছিটে ফোটা মেঘেরও দেখা মেলে না, শুধু গনগনে আগুনের আভা ছাড়া। জ্বলে পুড়ে গেল ক্ষেতের ফসল। অনাবৃষ্টির ফলে চাষাবাদও আর হলো না। সারা দেশ জুড়ে দেখা গেল দারুণ খাদ্যাভাব, করাল দুর্ভিক্ষ। ঋষি বিশ্বামিত্র থাকতেন এ রাজ্যেই। কেমন করে যেন তাকে খুবই ভালো লেগে গেছিল সত্যব্রত, যথেষ্ট শ্রদ্ধাও করত সে। ঠিক এমন বিপর্যয়ের সময় সেখানে স্ত্রী পুত্র রেখে গিয়েছিলেন সাগর তীরে তপস্যা করতে। মানে দেশে যখন করাল দুর্ভিক্ষ, ঠিক সেই সময় বিশ্বামিত্র kept his family there and went outside. অনটনের জ্বালা সহ্য করতে না পেরে তার স্ত্রী একদিন মেজ ছেলেটিকে গলায় দড়ি বেঁধে 100টি গরুর বিনিময়ে বিক্রি করে দিলেন। গলায় দড়ি বাঁধা অবস্থায় ছেলেটিকে যখন নিয়ে যেতে উদ্যত বিক্রেতারা, ঠিক সেই সময় সত্যব্রত সেখানে এসে ওই অবস্থা দেখে আর থাকতে পারল না। অনেক অনুরোধ উপযোগ করে তার গলা থেকে দড়িটা খুলে নিয়ে তাকে মুক্ত করলো। সেই থেকে ছেলেটার নাম হয়ে গেল গালব, যিনি পরে হয়েছিলেন এক ঋষি। তারপর থেকে কোনো অবস্থাতেই আর সত্যব্রত বিশ্বামিত্র পরিজনদের কাছ ছাড়া হয়নি। মানে he never abandoned বিশ্বামিত্র's family from thereafter. নিজে অনাচার এবং অধর্মাচারে মেতে থাকলেও যেভাবেই হোক প্রতিপালন করে আসতো বিশ্বামিত্রের পরিবারবর্গকে। সর্বত্র অভাব দেখা গেলেও অভাব ছিল না একমাত্র বশিষ্ঠের, কারণ তার কামধেনু। আচ্ছা, একটু ডাইগ্রেস করছি, না হলে একটু কনফিউশন হতে পারে। পুরাণে একই গল্পের প্রচুর ফক্স আছে। ইনফ্যাক্ট অন্যান্য গ্রন্থেও পুরাণের গল্পগুলোর প্যারালাল স্টোরি দেখতে পাওয়া যায়। ফর এক্সাম্পল, ঋগ্বেদে একটা গল্প আছে যেখানে বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের মধ্যে যে একটা কোল্ড ফাইট, যে একটা বচসা ছিল, তার কথা বলা হয়েছে। নেপথ্যে যে গল্পটা ছিল সেটা আরেকটু লার্জার দ্যান লাইফ, যেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ্য ইউ ডোন্ট বর্ন উইথ ইট, ইউ হ্যাভ টু আর্ন ইট। ফর এক্সাম্পল, বিশ্বামিত্র
আসলে একজন ক্ষত্রিয় ছিলেন, মানে রাজা। সেখান থেকে তিনি ব্রাহ্মণ বা সাধু হয়েছিলেন। এবং আমরা প্রত্যেকেই জানি সবচেয়ে উপরের মন্ত্র, গায়ত্রী মন্ত্র দিতে পারেন একমাত্র বিশ্বামিত্র মুনি। ইনফ্যাক্ট রামচন্দ্রের বিয়েতে দুজনকে একসাথে ডাকা হয়েছিল পৌরোহিত্য করার জন্য। পিপল কুডন্ট ডিসাইড হু ওয়াজ বেটার দ্যান হুম। তো এই বশিষ্ঠের একটা গরু ছিল, ধেনু। তার একটা স্পেশাল পাওয়ার ছিল, ইট কুড গ্রান্ট উইশেস। কামনা চরিতার্থ করতে পারত বলে এর নাম ছিল কামধেনু, আসল নাম সবলা। তো এই গরুটিকে নিয়ে, এই কামধেনুটিকে নিয়ে দুজনের মধ্যে একটা টাসল ছিল, একটা বচসা ছিল, একটা বিবাদ ছিল। সেটা একটা প্যারালাল স্টোরি, যেটা ঋগ্বেদে আছে। এখানে একটা অন্য গল্পের কথা বলা হচ্ছে। যাই হোক, ফিরে আসি। সর্বত্র অভাব দেখা গেলেও অভাব ছিল না একমাত্র বশিষ্ঠের, কারণ তার কামধেনু। সত্যব্রত একেবারেই সহ্য করতে পারত না বশিষ্ঠকে। তার ধারণা পিতা দ্রোজ্ঝারুণ যে তাকে ত্যায্য পুত্র করলেন, এর পিছনে নিশ্চয়ই Audio বশিষ্ঠের watermark উস্কানি by ছিল। Researcher on Wheels. তা যদি না থাকতো তাহলে বাবাকে তো বাধা দিতেন, নিষেধ করতেন। তিনি চুপ করে রইলেন কেন তখন? বিয়ের সময় ভুল মন্ত্র বলায় যদি পাপ হয়েই থাকে, তাহলে একবার ডেকেও তো তাকে দিয়ে তা পাপস্খলন করাতে পারতেন। তাও করলেন না। এইসব কারণে বশিষ্ঠ হয়ে উঠলেন সত্যব্রতর চক্ষুশূল। সুযোগ বুঝে এবার সত্যব্রত নিল দারুণ প্রতিশোধ। দুদিন ধরে কোথাও কোনো খাদ্য জোটেনি। ক্ষুধার জ্বালায় নিজে যেমন হয়েছে কাতর, তার চেয়ে বেশি কাতর হয়ে পড়েছে সেদিন সত্যব্রত বিশ্বামিত্র পরিজনদের মুখে কোনো খাদ্য জোগাতে না পেরে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে একেবারে চুরি করে বসলো বশিষ্ঠের কামধেনুটিকে। সেটিকে কেটে তার মাংস খেলো নিজে, খাওয়ালো বিশ্বামিত্রের পরিজনদের। কানে গেল বশিষ্ঠের, ব্যাস আর যায় কোথা। অত বড় যে সংযমী অক্রোধ ঋষি, তিনিও ক্রোধে অগ্নিমূর্তি হয়ে উঠলেন। শাপ দিয়ে বসলেন সত্যব্রতকে, আজ থেকে তোমার ওই সত্যব্রত নাম চিরকালের জন্য মুছে যাবে। যেহেতু তুমি সত্যপরায়ণ না হয়ে 3টি ঘোরতর শঙ্কু অর্থাৎ অপরাধ করেছ, তাই এবার থেকে তোমাকে সকলে জানবে ত্রিশঙ্কু নামে। সেই 3টি অপরাধ হলো পিতার মনে অসন্তোষ, কুলগরুর গোহত্যা, আর যা খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয় তাই খাওয়া। কেমন করে যেন সত্যব্রতের মনে এবার ধাক্কা লাগলো। একদিকে বশিষ্ঠের এই অভিসম্পাত, পাপ কর্মের ফল ভোগ করতে হবে সারা জীবন, এমনকি মরার পরেও। তার উপর দেশ জুড়ে এই নিদারুণ হাহাকার, এর কি কোনো প্রতিকার নেই? চলে গেলেন সত্যব্রত জনপদ ছেড়ে গভীর অরণ্যে। আত্মসংযম করে শুরু করলেন ধ্যান ধারণা, নিষ্ঠার সঙ্গে অবলম্বন করে শুরু করলেন মৌনব্রত। এমনিভাবে কেটে গেল 12টা বছর। এখন আর খেয়ে বলবে কে ত্রিশঙ্কু আর কে সত্যব্রত। তপস্যা শেষে একদিন ফিরে এলেন বিশ্বামিত্র। আপনাদের মনে আছে, যখন দেশে অনাচার চলছে তখন বিশ্বামিত্র বাইরে গেছেন তপস্যা করতে। এবার তিনি ফিরে এসেছেন। সেই দুর্দিনে তার পরিবার পরিজনদের প্রতিপালন করার জন্য তিনি খুবই খুশি। কালক্রমে সত্যব্রত ফিরেছেন। তিনি এবার ত্রিশঙ্কুকে বললেন, বলো তোমার কি চাই। ত্রিশঙ্কু রাখলো শুধু একটাই আবেদন, যেন সশরীরে স্বর্গে যেতে পারি। বিশ্বামিত্র বললেন, তাই হবে। Audio watermarked by Researcher on পিতৃসিংহাসনে Wheels. আবার অভিষিক্ত হলো ত্রিশঙ্কু। বিশ্বামিত্র হলেন তার পুরোহিত। দেশে আবার ধর্ম স্থাপিত হলো। প্রজাবিন্দের মন থেকে দূর হয়ে গেল ভয়, কেটে গেল অনাবৃষ্টির আতঙ্ক। পৃথিবী আবার হলো শস্যশালিনী। দীর্ঘকাল সুশৃঙ্খলে রাজত্ব করলো ত্রিশঙ্কু। তারপর ইচ্ছা প্রকাশ করলো সশরীরে স্বর্গে যাবার। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো স্বর্গের দ্বার। এমন ঘোরতর সব অপরাধে অপরাধী ত্রিশঙ্কু স্থান তো আর স্বর্গে হতে পারে না। ক্ষিপ্ত হয়ে উঠলেন বিশ্বামিত্র। তাকে অবজ্ঞা! সঙ্গে সঙ্গে নিজের তপবলে মাঝপথেই তৈরি করে ফেললেন আর এক স্বর্গ, যার সঙ্গে আসল স্বর্গের পার্থক্য বোঝাই দেয়। আর সেই স্বর্গে প্রতিষ্ঠা করলেন ত্রিশঙ্কুকে। আজকের মতো গল্প এখানেই শেষ। এই গল্পের প্রতিপাদ্য অনেক কিছুই হতে পারে,
আপনাদের প্রত্যেকের থাকতে পারে নিজস্ব কনক্লুশনস। আমাকে জানান আপনার কি কনক্লুশন এই গল্প থেকে। আমার মনে হয় এই গল্পে বলা হচ্ছে যে দেয়ার ইজ নো রাইট টাইম টু স্টার্ট ডুইং গুড, ইউ ক্যান স্টার্ট ইট রাইট নাও। জীবনে চলার পথে আমরা প্রত্যেকেই কিছু না কিছু ভুল করি, প্রত্যেকেই করি। দেখবেন বাইরের লোক না জানলেও অনেক সময় আমাদের নিজেদের বিবেকের কাছে আমরা গিল্টি বোধ করি। এবার এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন খুশি তখন ভালো শুরু করতে পারেন। And once you start, it is like a rolling stone. You'll be driven towards it. গল্পটা ভালো লাগলে লাইক আর না লাগলে ডিসলাইক তো করবেনই। বাড়ির বাচ্চা, বয়স্ক অথবা এমন কাউকে যদি চেনেন যার পুরাণ বা মিথোলজিতে ইন্টারেস্ট, তার সাথে শেয়ার করবেন। আর এরকম গল্প সবার আগে শুনতে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটিকে ক্লিক করবেন। এই সাবস্ক্রিপশনের জন্য কোনো পয়সা দিতে হয় না। আমি রাজ আবার আপনাদের জন্য অপেক্ষা করব হারিয়ে যাওয়া গল্প কথার পরের এপিসোডে। আর আজকের গল্পে আমার প্রশ্ন, বশিষ্ঠের কামধেনুর আসল নাম কি? ভালো থাকবেন, ভালো রাখবেন।